শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকেও আমাদের আলোচনার বিষয় কিছু জানা অজানা তথ্য নিয়ে, শ্রীমৎ স্বামী পরমানন্দজির বলা কিছু কথা নিয়ে আমরা আলোচনা করছি। উনি বলেছিলেন, প্রাচীনকালে ছিল 10-এর হিসাব। 10 জনের একটি পরিবার, 10টি পরিবার নিয়ে একটি সমাজ, 10টি সমাজ নিয়ে একটা অঞ্চল, 10টা অঞ্চল নিয়ে একটা রাজ্য, আর 10টা রাজ্য নিয়ে সাম্রাজ্য। এরকমই বিভিন্ন সংখ্যা নিয়ে নামও হতো। যেমন পাঞ্জাব, পাঞ্জাব নামটি এসছে কিন্তু 5টা নদীর জল নিয়ে। 5টা নদীর জল, তা থেকে হলো পাঞ্জাব। আবার শিখদের 5 হলো প্রতীক, যেমন কেশ, ওনারা চুল রাখেন, কৃপান, কাঙ্ঘা, করা, কাঙ্গি। আমাদের যেমন 7 দিব্য সংখ্যা, শিখদের 5, ওনাদের মহাত্মাও 5 জন। পঞ্চনদীর দেশ, আব কথার অর্থ জল, ওই জন্য 5টা জল, 5টা নদীর জল, 5 যুক্ত আব, পাঞ্জাব। 5 গুরু, 5 প্রতীক, এরকম 5 মহাত্মা। আমরা আগের একটি আলোচনা করেছিলাম যে ইটালির ছিল 10 মাসে বছর। ওই জন্য আমাদের এখনও ইংরেজি নামগুলো দেখলেই বোঝা যায় অক্টো, নব, ডিসে, 8, 9, 10, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরে বছর শেষ। পরে জুলিয়াস সিজার এবং অগাস্টিনের নাম অনুসারে জুলাই আগস্ট, এই 2 মাস জুড়ে দিয়ে 12 মাসে হলো বছর। এদের ক্যালেন্ডার তৈরির অনেক আগে আমাদের কিন্তু অনেক সায়েন্টিফিকভাবে বাংলা ক্যালেন্ডার তৈরি, এবং আমাদের ভারতীয় ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার অনেক অনেক বেশি আমাদের যুগোপযোগী, সায়েন্টিফিক, এবং আমাদের দেশের পক্ষে ওটাই অনুকরণীয় হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের একটা বাজে স্বভাব হয়ে গেছে, ইংরেজরা চলে গেলেও তাদের পিছন পিছন ঘোরা। এখনও আমরা সেটা করি, এখনও বিলেত ফেরতের দাম আছে, তবে মানুষ পরিবর্তন হচ্ছে আগের তুলনায়। তবুও এখনও আমরা ওদের দেওয়া পুরস্কার, ওদের দেওয়া নোবেল, ওদের দেওয়া একটা স্ট্যাম্প আমরা খুব পছন্দ করি। অরুণাচল প্রদেশের একটি জায়গার নাম আলোচনা করব। সেখানে আমি গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। ওখানের নাম হচ্ছে বোমডিলা, কিন্তু এই নামের পিছনে একটা কারণ আছে। সেই গল্পটি আজকে আমরা আলোচনা করব। ওখানে বিফুং নদী আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি সৈনিকরা ওর ওপর এক অস্থায়ী ব্রিজ বানাবার কাজে লাগলো। নদী বেশি চওড়া নয়, কিন্তু পাহাড়ি নদী বলে ভীষণ খরস্রোতা। প্রথম দিন ব্রিজের অর্ধেকটা বানানো হলো, চ্যানেল ফ্যানেল দিয়ে মজবুত করে বানালো, কেননা ওর ওপর দিয়ে গাড়িও যাতায়াত করবে যে। পরের দিন বাকি অর্ধেকটা বানাবার জন্য গিয়ে দেখে কে বা কারা যেন ব্রিজটা একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। এমনভাবে চ্যানেল ফ্যানেল বাঁকিয়ে দিয়েছে, কোনো হাতির পক্ষেও তা করা সম্ভব নয়। যা হোক, ওরা আবার প্রথমার্ধের কাজে লাগলো। তৃতীয় দিন এসে দেখে ব্রিজের সেই একই দুর্দশা হয়ে রয়েছে। তখন সৈনিকরা ভাবলো শত্রুপক্ষের কাজ নয় তো। রাতে ওরা সেন্ট্রি পোস্টিং করলো, অর্থাৎ পাহারা দিল, দেখার জন্য যে কি এটা করে। বলে রাখি, অরুণাচল প্রদেশ পাহাড়ি এবং চারিদিকে জঙ্গল। এখনও আপনারা যদি ঘুরতে যান দেখবেন জঙ্গলের ফাঁকে ফাঁকে মিলিটারি দাঁড়িয়ে। বর্ডার এরিয়া বলে অনেক মিলিটারি ওখানে আপনারা দেখতে পাবেন। যাই হোক, তো ওই নদীর ধারাবে একটা বিশাল পাইথন সাপ, প্রায় 100 হাত লম্বা আর তেমন মোটা। ওই সাপটা আসতো। ও যখন দেখলো যে ওর যাতায়াতের পথে বাধা তৈরি হচ্ছে, তখন ও জড়িয়ে জড়িয়ে ওই তছনছ কর্মটি করে দিচ্ছে। সেন্ট্রির কাছে রিপোর্ট পেয়ে হেলিকপ্টার থেকে বোম্বিং করে ওটাকে মারা হলো। ওই থেকে ওই জায়গার নাম হলো বোমডিলা। নদীর ওখানে একটা ফলকে ওই সাপটার বর্ণনা এখনও দেয়া রয়েছে। গ্রামের আদিবাসীরা কিন্তু সাপকে অত্যন্ত পুজো করে। আমরা কখনোই সাপকে মারি না, সাপকে যোগীর সমতুল্য ভাবি। আর সাপও কারোর ক্ষতি করে না যদি না ওর পেছনে কেউ লাগে। কিন্তু মিলিটারির কাজে বাধার জন্য একে মারা হয়েছিল। তাই শ্রীমৎ স্বামীজি বলছেন
লক্ষ্য করেছ তো, এতটুকু একটা সাপ কত বড় বড় ব্যাঙ গিলে নেয়, পেটের মধ্যে এতটা ফুলে থাকে। পাইথনগুলোর কাছে হরিণ তো তুচ্ছ, বাইসন সাম্বার পর্যন্ত ওরা গিলে নেয়। সুন্দরবনের বাঘ পাইথন দেখলে ছুটে পালায়, বাঘকে এমন জড়িয়ে ফেলবে যে নড়তে চড়তে পারবে না। এইটুকু একটা সাপ হাত জড়িয়ে ধরে চাপ মারলে মনে হবে হাতের হাড় ভেঙে যাবে। যেন ইঁদুর ব্যাঙ খেয়ে সাপটা একটা গাছের সাথে নিজেকে জড়িয়ে নিয়ে এমন চাপ দেয় যে পেটের মধ্যে ওটা গুড়িয়ে যায়। অনেক সাধু মহাত্মারা রণে বনে জঙ্গলে সাধনা করেন, পশু পাখি ওনাদের ক্ষতি করেন না। কারণ যেসব সাধু মহাত্মারা অহিংস হন তাদের সাথে কিন্তু পশু পাখিরাও অহিংসাই পোষণ করে। অকারণে হিংসা করা নয়, স্বামীজি বলছেন অকারণে হিংসা করা নয়। সিংহ অকারণে হিংসা করে না। একটা শিকার ধরে খেয়ে নেবার পরে অন্য পশুরা ওর কাছাকাছি ঘুরতে ফিরতে পারে। বকের কাছ থেকে শেখার হলো মনোযোগ। এত সাবধানে বক জল থেকে পা তোলে যে এতটুকুও ঢেউ হয় না। গাধার কাছ থেকে শিক্ষণীয় হলো বিনয় ও সহনশীলতা। কুকুরের কাছ থেকে শিখতে হয় কৃতজ্ঞতা, অল্পে সন্তুষ্টি এবং ঘুমের মধ্যেও জেগে থাকার কলা। যোগীরা সব কিছুই পশুদের থেকে শেখেন। যোগের মধ্যেও আমরা দেখতে পাই বিভিন্ন আসন আছে। ময়ূর আসন ময়ূরের থেকে নেওয়া, মুন্ডকা আসন ব্যাঙের থেকে। অনেক সাধু মহাত্মারা আছেন যারা পাখির ভাষা বুঝতে পারেন। ওদের সাথে থাকতে থাকতে, প্রকৃতির সাথে থাকতে থাকতে এই সম্পর্ক তৈরি হয়ে যায়। সুস্থ থাকতে গেলে প্রকৃতির সাথে থাকতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন জঙ্গলে কোনো গাছের কিন্তু পরিচর্যা লাগে না, কারণ তারা একটা ইকোসিস্টেমের মধ্যে থাকে। বলা হয় বড় বড় গাছ শিকড়ের মাধ্যমে অন্যান্য গাছের সাথে সংযোগ রাখে। গাছেদের মধ্যে একজন হেড থাকে যিনি প্রধান, তাকে সবাই প্রধান মানে, এবং তাদের কথাবার্তা চলে মাটির তলা দিয়ে শিকড়ের মাধ্যমে। কিন্তু বাগানে সেটা সম্ভব না। বাগানে আমরা এক একটা টবে এক একটা গাছ রাখি বা অল্প কিছু গাছ থাকে, সেগুলো পরিচর্যা করতে হয়। কিন্তু জঙ্গলে বড় বড় গাছের পাতা পড়ে মাটি ঢাকা থাকে, সরাসরি সূর্যের আলো মাটি অবধি পৌঁছায় না। তাই মাটিতে অনেক ছোট ছোট মাইক্রোবস, কেঁচো থাকে, যার ফলে মাটি উর্বর থাকে সবসময়। এছাড়াও বিভিন্ন প্রাণীর মলমূত্র ত্যাগের ফলেও মাটি উর্বর হয়। মাটি যত সূর্যের আলোর থেকে কভারে থাকবে তত কিন্তু তার মধ্যে বেশি মাইক্রোবস থাকবে এবং মাটি তত উর্বর হবে, যেটা আজকালকার যুগে আমাদের হয় না। আমাদের চাষাবাদ যে জমিতে হয় সেগুলো বেশিরভাগই ঢাকা থাকে না, ছোট ছোট চাষ হয়, তারপরে সেই ফসল তুলে ফেললে সরাসরি সূর্যের আলো মাটিতে পড়ে এবং মাটিতে থাকা মাইক্রোবস, কেঁচোগুলো মরে যায়, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। চাষিদের প্রচুর পরিমাণে রাসায়নিক সার ওই জন্য ব্যবহার করতে হচ্ছে, কারণ চাষিরা কৃষিক্ষেত্র থেকে বড় গাছ কেটে দিয়েছেন। আর এই বুদ্ধিটাও বিদেশ থেকে এসছে, এবং বিভিন্ন কেমিক্যাল কোম্পানি চাষিদের মাথায় ঢুকিয়েছে যাতে তাদের কেমিক্যাল সার বিক্রি হয়। বড় গাছ অবশ্যই রাখা উচিত চাষের জমিতে, তাহলে চাষির জলের খরচ বেঁচে যাবে, সারের খরচ বেঁচে যাবে। এবং গবাদি পশু চড়বে, তাদের মলমূত্র ত্যাগ করবে, তবেই না মাটি উর্বর হবে। মাটি ঢাকা থাকবে বিভিন্ন গাছের ছাওয়ায়, পাতা পড়বে, কিন্তু সেই বিজ্ঞান আমরা হারিয়েছি। কেমিক্যাল কোম্পানিগুলো বলল বড় গাছ লাগাবেন না, সমস্ত সার কিন্তু বড় গাছ টেনে নেবে। আবার এটাও বললেন যে গবাদি পশু রাখবেন না, তারা গাছ খেয়ে ফেলবে। কিন্তু সেগুলো আটকানোরও উপায় আছে, এবং গবাদি পশু চললে গাছের ফলনও বেশি হয়। আজকে সার ব্যবহারের ফলে মাটির যে ক্ষয় হচ্ছে, একটা সময় আসবে ওই মাটিতে আর চাষই করা যাবে না, মাটি বালিতে পরিণত হবে, তখন সেই জমি বন্ধা জমি হয়ে যাবে। এই জন্য সবার আগে মাটি বাঁচানো বিশেষ দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।